জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তহিদুল তারিক। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। বেগম জিয়াকে কবরে নামানোর পর দলীয় পতাকা রাখা হয় কবরের উপরে। বুধবার বিকেল 4:42 মায়ের কবরে এক মুঠো মাটি দেন সন্তান তারেক রহমান। কবরে মাটি দেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সহ বেগম জিয়ার পরিবারের সদস্যরা। বেগম খালেদা জিয়ার কবরে মাটি দেন দলের শীর্ষ নেতারাও। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর আসিফ নজরুল। এছাড়া 3 বাহিনীর প্রধান বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ সূরা ফাতিহা ও ইখলাস পাঠ করে দোয়ার মাধ্যমে শেষ বিদায় জানানো হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন ছেলে তারেক রহমান, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিকরা। বুধবার দুপুর 2টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার জন্য প্রস্তুত মঞ্চে আনা হয় বেগম খালেদা জিয়ার লাল সবুজে মোড়ানো কফিন। সে সময় পুরো এলাকায় এক নীরবতা। জানাজার অংশ নিতে ততক্ষণে সর্বস্তরের মানুষের পাশাপাশি অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিকরা। জানাজা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্মৃতিচারণ করেন। শোক চেপে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। দোয়া চান মায়ের জন্য। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত 1/11 সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। সমগ্র দেশবাসীর সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। এর আগে বুধবার সকাল 9টায় লাল সবুজে মোড়ানো কফিনে শেষ যাত্রা শুরু হয় বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যান। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বহনকারী পতাকার রঙের গাড়ি বহন রওনা দেয় এভার কেয়ার থেকে। জাতীয় পতাকায় মোড়ানো তার মরদেহ যখন বেরিয়ে আসে, তখন হাসপাতালের চারপাশে নেতাকর্মীদের নীরব স্তব্ধতা আর চাপা কান্না। চারপাশে কঠোর নিরাপত্তা। সেই নিরাপত্তার ভেতর দিয়েও মানুষের আবেগ থামানো যায়নি। পরে মরদেহ নেওয়া হয় গুলশান অ্যাভিনিউর 196 নম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়। পাশেই খালেদা জিয়ার প্রিয় বাসভবন ফিরোজা। এই চেনা প্রাঙ্গণেই শেষবারের মতো থামে তার পথ চলা।
কিছুক্ষণ পর জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর আবারও যাত্রা শুরু করে। তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কুকুর স্ত্রী পরিবারের সদস্যরা একসঙ্গে রওনা হয় জানাজার উদ্দেশ্যে। গুলশান থেকে মানিক মিয়া এভিনিউর দিকে ধীর গতিতে এগিয়ে চলে বেগম জিয়াকে বহনকারী গাড়ি। গুলশান, কাকলী, মহাখালী, বিজয় সরণি হয়ে লাল সবুজের আবহে বিদায় নিল 2025। শুরু হলো একবিংশ শতাব্দীর আরও একটি নতুন বছর 2026। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বব্যাপী আয়োজন থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। 31st নাইট ও নতুন বছর ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, রয়েছে আতশবাজি কিংবা ফানুস না ওড়ানোর নির্দেশনা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সানি, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন একটু জানাবেন আমাদেরকে, এবং নিষেধাজ্ঞা অমান্য করে কোথাও কোনো উদযাপন দেখছেন কিনা? নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি আপনাকে শুরু থেকেই বলে রাখি যে আমরা আজ স্বাভাবিকভাবে যেভাবে বর্ষ উদযাপন হয়, ইংরেজি নববর্ষগুলো যেভাবে উদযাপন হয়, এবার কিছুটা ব্যতিক্রম, কিছুটা অনেকটাই ব্যতিক্রম। আমরা শুরু থেকেই যদি আপনাকে বলি, আমরা যখন এই গুলশানে আসছিলাম তখন বিভিন্ন জায়গায় কিন্তু পুরোপুরি নীরবতা আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানেও ঠিক প্রায় একই রকম চিত্র, তবে এখানে বেশ কিছু জায়গাতে ডাইভারশন চলছে, অর্থাৎ বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ অনেকেই কিন্তু অনেকটা পথ ঘুরে কিন্তু বিকল্প রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এর ফলে কিন্তু কিছুটা যানজট তৈরি হচ্ছে। তবে নিরাপত্তার কথা বলতে গেলে কিন্তু এখানে কিন্তু কড়া নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে গুলশানের বিভিন্ন মোড়ে কিন্তু নিরাপত্তা রক্ষাকারী বাহিনী আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং তাদের তৎপরতাও কিন্তু আমরা বেশ লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ গুলশানমুখী যে কোনো গাড়ি আমরা কিন্তু তারা বিভিন্নভাবে চেক করে ঢুকাচ্ছে, এবং যারা গাড়ি চালিয়ে আসছেন অর্থাৎ তাদের পরিচয় জানছেন বা বিভিন্ন তাদের পরিচয়পত্র দেখছেন। একেবারে এক প্রকার যদি বলা যায় যে আজকের দিনটিকে ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে নিরাপত্তা বাহিনীর, অর্থাৎ ডিএমপির যে নির্দেশনা ছিল, অর্থাৎ গতকালকে বিএনপির চেয়ারপারসনের শাহাদত বরণ করার ফলে যে 3 দিনের রাষ্ট্রীয় শোক, সেই রাষ্ট্রীয় শোককে ঘিরে কিন্তু বেশ কয়েকটি নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে দেওয়া হয়েছিল। এর মধ্যে কিন্তু অন্যতম ছিল উন্মুক্ত স্থানে কোনো শোভাযাত্রা বা সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি করা যাবে না। আতশবাজির বিষয়টি হলো আতশবাজি ফুটানো বা ফানুস উড়ানো কিন্তু বিগত কয়েক বছর ধরেই বন্ধ ছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু এবার কিন্তু আরও কড়াকড়ি করা হয়েছে। তবে আমরা স্বাভাবিকভাবে দেখি যে প্রতি বছরই কিন্তু এই যে নির্দেশনা অমান্য করেই কিন্তু তারা এই আতশবাজি বা ফানুস উড়াতে থাকে। তবে এবার কিন্তু সেই চিত্রটা একেবারেই ভিন্ন, অর্থাৎ একেবারেই যে হচ্ছে না তা না। আমরা বেশ কিছু জায়গা থেকে ঠিক 12টা বাজার পর কিন্তু আমরা কিছু কিছু জায়গা থেকে আতশবাজি ফুটানোর শব্দ পাচ্ছি। তবে সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় থাকে, প্রতি বছরই কিন্তু রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে কিন্তু বিভিন্ন আয়োজন থাকে, অর্থাৎ দীর্ঘ লাইন থাকে। 31st ঘিরে কিন্তু তাদের নানা ডিজে পার্টি থাকে, বিভিন্ন তাদের আয়োজন থাকে। তবে এবার কিন্তু আমরা বেশ কিছু গুলশান মোড়ে যে 5 তারকা হোটেলগুলো রয়েছে সেখানে আমরা লক্ষ্য করতে পারলাম কিন্তু এবার কিন্তু সেরকম খুব একটি ভিড় নেই, অর্থাৎ কোনো প্রকার কিন্তু এখানকার যে কোনো ইভেন্ট থাকে বা এই ধরনের কোনো ইভেন্ট কিন্তু এবার লক্ষ্য করতে পারছি না। এবার একই সাথে গুলশানের বিভিন্ন মোড়ে আমরা কিন্তু দেখলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা বাহিনীর সদস্যরা কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন। যে কোনো ধরনের গাড়ি কিংবা যে কোনো ধরনের সন্দেহভাজন কিছু দেখলে কিন্তু তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, এবং পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু পরবর্তী যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে গুলশান 2, এখানেও কিন্তু আমরা দীর্ঘক্ষণ ধরেই ডিটেকটিভ ডিবির যে ব্রাঞ্চের সদস্য রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছে। অর্থাৎ এখানে কোনো রকম যে প্রতি বছরই আমরা দেখি যে উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চলাচল বা বিভিন্ন ফানুস উড়ানো বা রাস্তায় ওপেন প্লেসে বিভিন্ন আয়োজন করা, সেরকম কিছু একটা হচ্ছে না। তো এই ছিল আসলে তারেক আমার কাছে সবশেষ নিরাপত্তা নিয়ে সবশেষ তথ্য। ফিরছে আপনার কাছে। 31st নাইট ঘিরে রাজধানীর গুলশান থেকে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। এদিকে বছরের শেষ দিনে নতুন বছর বরণকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোককে ঘিরে নববর্ষের উচ্ছৃঙ্খল উদযাপন ঠেকাতেও কঠোর অবস্থানে তারা। আরও জানাতে চট্টগ্রামের জামাল খান থেকে ফয়সাল করিম, রাজশাহীর বিনোদপুর থেকে মারুফ হাসান এবং সিলেটের আম্বরখানা থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রাম।
ফয়সাল, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। তার এক বছর শেষের রাত, এই রাতের সাথে যেমন রাষ্ট্রীয় একটি শোক মিশে আছে, বাংলাদেশের বড় একজন নেতাকে হারানোর শোক যেমন মিশে আছে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর যে শোক, তার পাশাপাশি নতুন বছরকে বরণ ও পুরনো যে বছর 2025 সাল সেটিকে বিদায় জানানোর এক ধরনের আবেগও কিন্তু মিশে আছে। তো আমরা দেখছি যে আসলে চট্টগ্রাম নগরের যে কাজিরডুরি এলাকা, সেই এলাকায় আছি। সেই সময় এই এলাকায় কিন্তু এই সময়টাতে যে ধরনের নাগরিক কোলাহল থাকে তার থেকে কিছুটা কোলাহল বেশি দেখা যাচ্ছে। আমরা দেখছি নতুন বছরকে বরণ করে নিতে অনেকেই কিন্তু উৎসুক জনতা রাস্তায় নেমে এসেছে এবং আমরা দেখছি চারিদিকে আতশবাজির যে শব্দ সেগুলো শোনা যাচ্ছে এবং আশপাশে প্রচুর আতশবাজি ফোটানোর যে দৃশ্য সেটিও দেখা যাচ্ছে। তো আমরা যেটি জেনেছিলাম যে নগর পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল আতশবাজি না ফোটানোর উপর, এবং আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা অর্থাৎ 24 ঘন্টা কিন্তু এই নির্দেশনা তারা বলবৎ রাখার উপর জোর দিয়েছিল। একটি গণবিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এবং আমরা যেটি জেনেছি যে কোনো ধরনের উৎসব বা কোনো ধরনের উশৃঙ্খল আচরণ আজকে না করার জন্য সিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা ছিল। এবং আমরা দেখেছি কোনো ধরনের ডিজে পার্টি বা কোনো ধরনের সভা সমাবেশ কিংবা উশৃঙ্খল কোনো আয়োজন 31st নাইটকে ঘিরে যাতে না হয় সেটির উপর সিএমপি নির্দেশনা দিয়েছিল এবং আমরা সেটি দেখেছি তারা বাস্তবায়নে কাজ করছে। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে তারা টহল দিচ্ছেন। চট্টগ্রামের কাজিরডুরি একটি ব্যস্ততম এলাকা, এই এলাকায় কিন্তু তারা টহল দিচ্ছেন এবং নিরাপত্তা চৌকি বসিয়েছেন এবং বিভিন্ন সন্দেহভাজনকে তারা যেমন তল্লাশি করছেন, তেমনি এখানে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খল সমাবেশ যাতে না হয় সেটির উপর তারা নজরদারি করছেন। তবে যেটি দেখছি যে আসলে নগরের বিভিন্ন ছাদ থেকে কিন্তু আতশবাজি ফোটানোর যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে এবং নগরের বিভিন্ন এলাকায় তাদের এই তৎপরতা আছে। পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকে এলাকায় এলাকায় টহল রাখা হয়েছে এবং সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা দেখেছি। কিন্তু আসলে যেটা দেখছি যে আসলে নতুন বছরকে বরণের যে আবেগ, সেই আবেগকে অনেকে ধরে রাখতে পারেনি, সড়কে নেমে এসেছেন। প্রচুর তরুণ কিন্তু চট্টগ্রামের কাজিরডুরি এলাকায় আছেন, আশপাশের এলাকায় ভিড় করছেন। চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় কিন্তু আসলে এরকম ভিড়ভাট্টা দেখা যাচ্ছে। পাশাপাশি পুলিশের নজরদারিও আছে। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মারুফ হাসান, তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ ফয়সাল করিম, আপনি জানাচ্ছিলেন চট্টগ্রামের সেই খবরাখবর। আসলে রাজশাহীর চিত্র এরকমই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সন্ধ্যার পর থেকে আমরা নগরীর বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু একদমই কোলাহলপূর্ণ যে জায়গাগুলোতে ছিল বা এর আগে আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে, বিশেষ করে এই উৎসব 31st উদযাপন উপলক্ষে সেখানে আমরা দেখতে পারতাম আতশবাজি, পটকা কিংবা ফানুস উড়ানোর সেই দৃশ্যগুলো দেখতাম। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই ধরনের কোনো ধরনের পদক্ষেপই নাই। কিন্তু নগরীর যে বিভিন্ন ব্যস্ততম যে সড়কগুলো বা ব্যস্ততম যে বাজারগুলো সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এবং রাজশাহী মেট্রোপলিটনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং আতশবাজি, ফানুস কিংবা অন্য ধরনের এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সঙ্গে যাতে কেউ জড়িত না থাকে সেটা কিন্তু আগে থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু প্রশাসনের যে তৎপরতা সেটি কিন্তু আছেই এবং তারা সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছেন এবং নজরদারিতে রাখছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েট এবং অন্যান্য যেসব জায়গাগুলোতে আছে, বিশেষ করে শিক্ষানগরীর হিসেবেই যেহেতু এই শহরটি পরিচিত, সেখানে শিক্ষার্থীদের আনাগোনাটা বেশি থাকে। কিন্তু শীতের মৌসুম এবং সেখানে শিক্ষার্থীদের ছুটির কারণে এখানে কিন্তু বাড়তি একটি আমেজপূর্ণ যে মুহূর্ত সেটি কিন্তু দেখা যাচ্ছে না। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপর রাষ্ট্রীয় যে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, সেই ছুটি যাতে সঠিকভাবে পালন করা হয় সেই নির্দেশনা কিন্তু এখানে নগরবাসীদেরকে কিন্তু জানানো হয়েছে। সেই জন্য হয়তোবা এবারে যে 31st নববর্ষকে ইংরেজি নববর্ষ উদযাপনের যে আয়োজন সেটি কিন্তু একদমই ম্লান মনে হচ্ছে। কারণ রাষ্ট্রীয় শোককে তারা কোনোভাবেই অনীহা করতে পারে না, যেহেতু বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন এবং তাকে সর্বজনীন
শালীনভাবে কিন্তু সম্মান জ্ঞাপন করা হয়েছে। আজকে কিন্তু তার দাফন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং তাকে শ্রদ্ধা জানিয়েও কিন্তু নগরের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এবং সেখানেও কিন্তু বলা হয়েছে যাতে কোনো ধরনের আতশবাজি কিংবা পটকা বা উৎসবমুখর উচ্চ শব্দে শব্দ দূষণ না করা হয় এবং পরিবেশ যাতে দূষিত না হয় সেদিক দিয়েও কিন্তু সবারকে নজরদারিতে রাখছেন এবং সার্বক্ষণিকভাবে তারা কিন্তু এর দিক দিয়ে সচেতন থাকার কথা বলছেন। এখন আমরা সিলেট থেকে জানবো, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী সন্দীপ শুভ জানাবেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবকিছু। মারুফ, প্রথমেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনই কিন্তু সিলেটের পরিস্থিতি। উৎসবের আমেজ কিন্তু নতুন বছরকে বরণ করে নেওয়ার একটা দেখা যায় এবং প্রতি বছর আসলে 31st নাইট উপলক্ষে নানা ধরনের আয়োজন আমরা দেখি কিন্তু এবছর আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকগুলো তারা বিধি ব্যবস্থা দিয়েছেন, তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছেন। আমরা যদি বলতে চাই, প্রথমেই বলতে হয় যে যেসব বিজ্ঞপ্তিতে রয়েছে, প্রথমেই রয়েছে যে কোনো ধরনের গান বাজনা অর্থাৎ উচ্চস্বরে হর্ন বাজানো বা মোটর শোভাযাত্রা সেগুলো কিন্তু একদমই বন্ধ করা হয়েছে। পাশাপাশি যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু যে ডিজে বা কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো কিন্তু একদম সীমিত করার জন্য বলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থার ক্ষেত্রেও আমরা দেখছি যে বেশ তোড়জোড় রয়েছে। সিলেট নগরীর মেট্রোপলিটনের যে 6টি থানা রয়েছে সেই 6টি থানায় 11টি চেকপোস্ট বসানো হয়েছে। এর পাশাপাশি 40টি মোবাইল পার্টি রয়েছে, সিআরটি এবং সাদা পোশাকের ডিবিও কিন্তু কাজ করে যাচ্ছেন। একই সাথে যদি বলতে হয় সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের কথা বলতে হয়, তারাও কিন্তু গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ সব কিছু কিন্তু তারা পরিলক্ষিত করছেন। এর পাশাপাশি সবচেয়ে বেশি যেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে মাদক সেবনের ব্যাপারে, মাদকের ব্যাপারে কিন্তু জিরো টলারেন্সি নিয়ে আসছে এই পুলিশ। গতকালকে একটি ঘোষণা দেওয়া হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, তারা বলছেন যে কোনো ধরনের অশ্লীল কার্যক্রম কিন্তু বিশেষ করে এই 31স্টে তারা বরদাস্ত করবেন না। এবং একই চিত্র আমরা দেখেছি সিলেট নগরীতেও ঠিক 12টা বাজার সাথে সাথে যেমনটি হয়ে থাকে যে আতশবাজির যে আতিশায্য সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। বেশ আমরা অল্প বিস্তর হলেও কিন্তু খুব বেশি একটা তাদের যে বাড়বাড়ন্ত সেটি কিন্তু আমরা দেখিনি এবং এর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে অনেকটা শ্রদ্ধা জানিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনেকটাই কিন্তু তারা সংবেদনশীল এবং শ্রদ্ধা জানিয়ে কিন্তু নাগরিকরাও তারা মেনে নিয়েছেন। আমরা দেখেছি যে খুব বেশি আতশবাজি বা পটকা ফুটানোর ঘটনাও কিন্তু ঘটেনি এবং আমি যদি বলি পুরো এলাকা জুড়ে আমরা বেশ কয়েকটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরেছি, বিশেষ করে চৌহাট্টা, আম্বরখানা, রিকাবি বাজার এবং মেন্দিবাগ উপশহর পয়েন্ট ঘুরে আমরা যেমনটি দেখেছি প্রত্যেকটি পয়েন্টে কিন্তু নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তারা টহল এবং তল্লাশি চৌকি বসিয়েছেন এবং এখানে কিন্তু টহল নজরদারি চলছে। এবং কিছুক্ষণ আগেও আমরা যেমনটি দেখেছিলাম যে এখানে যেগুলোকে ভাষামহীন মনে হচ্ছে বা আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ সেগুলোকে কিন্তু আটক করা হচ্ছে এবং মামলা দেওয়া হয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে বেশ কয়েকটি জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়। সেক্ষেত্রে প্রথমেই রয়েছে আতশবাজি এবং পটকা ফোটানো, উচ্চ শব্দে গান এবং মাদক সেবনের ক্ষেত্রে তারা কিন্তু একদম কড়াকড়ি আরোপ করেছেন। বলতে চাই চেকপোস্টের কথা, চেকপোস্ট রয়েছে এবং 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। এবং সিলেটের যে 6টি থানা রয়েছে, কোতোয়ালি মডেল থানার পাশাপাশি এয়ারপোর্ট মডেল থানা, দক্ষিণ সুরমা, জাল্লাবাদ থানা, শাহপুরান থানা এবং মুগলাবাজার থানা, প্রত্যেকটি থানাতে কিন্তু আলাদা আলাদাভাবে চেকপোস্ট বসানো হয়েছে। একই সাথে বলতে চাই যেমনটি আমাদের সিলেট নগরীতে যে কয়েকটি পয়েন্ট রয়েছে এর মধ্যে যেগুলোর নাম উচ্চারণ করতে হয় অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, বটেশ্বর, এয়ারপোর্ট, শাহপুরান, কুমারগাঁও, মেন্দিবাগ, চৌহাট্টা
আম্বরখানা সহ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আমরা দেখেছি যে আসলে খুবই শান্তিশৃঙ্খলভাবে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ, এবং তারা বলছে যে আসলে সব ধরনের অশ্লীলতা বন্ধে এবং 31কে ঘিরে যে ধরনের বেহায়াপনা বা অশ্লীল কার্যক্রম হয় সেগুলো বন্ধে কিন্তু তারা জোরদার অবস্থানে থাকবে। তো এই ছিল আসলে আমার কাছে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সর্বশেষ তথ্য। তারেক, 31st নাইট ঘিরে চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট থেকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সবশেষ জানছিলাম। বর্ণিল আতশবাজিতে সবার আগে খ্রিস্টীয় নতুন বছর 2026কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই চোখ ধাঁধানো আতশবাজিতে রঙিন হয়ে ওঠে অকল্যান্ডের আকাশ। 328 মিটার উঁচু স্কাই টাওয়ার ও অকল্যান্ড হারবার ব্রিজে ছিল মূল আয়োজন। স্কাই টাওয়ারের 3,500 আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করা হয়েছে, আর স্কাই টাওয়ার ও অকল্যান্ড হারবার ব্রিজ মিলিয়ে ব্যবহার করা হয়েছে মোট 500 কেজি আতশবাজি। এছাড়াও দেশটির অধিভুক্ত চ্যাথাম দ্বীপপুঞ্জের প্রায় 600 বাসিন্দাও নতুন বছর উদযাপন করেছেন। অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ওয়ানাকায়ও সঙ্গীত উৎসবের মধ্য দিয়ে হাজারো মানুষ নেচে গিয়ে নতুন বছর শুরু করেছে। নিউজিল্যান্ডে প্রথম বড় আয়োজন হলেও বিশ্বের সবার আগে নতুন বছর স্বাগত জানানো দেশ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি। সিডনি হারবারে দৃষ্টিনন্দন আতশবাজির মধ্য দিয়ে নতুন বছর বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়াও। ভৌগোলিক অবস্থান অনুযায়ী নিউজিল্যান্ডের পরই সবচেয়ে বড় আয়োজনে 2026 সালকে বরণ করে নেয় দেশটি। সিডনি হারবার ব্রিজ ছাড়াও অপেরা হাউসে ছিল আতশবাজির ঝলকানি। এছাড়াও রঙিন আলোকসজ্জা। অস্ট্রেলিয়ায় চলছে উৎসবের আমেজ। আনন্দে মেতে উঠেছেন হারবার ব্রিজ ও অপেরা হাউস এলাকায়, আনন্দে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। এছাড়া সিডনি সহ বিভিন্ন শহরেও ছিল আলাদা আয়োজন। তবে সিডনিতে 2026কে বরণের ঠিক আগ মুহূর্তে বন্ডাই বিচে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নতুন বছর বরণ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টীয় নতুন বছর 2026কে বরণ করে নিয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। মেরিনা বেতে আতশবাজির ঝলকানিতে 2025 সালকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করেছে সিঙ্গাপুর, আর পেট্রোনাস টুইন টাওয়ারে রঙিন আলো ও আতশবাজি ফুটিয়ে খ্রিস্টীয় বছরকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া। ব্যাংককে আতশবাজির পাশাপাশি হাজার হাজার ড্রোন শোয়ের মধ্য দিয়ে নতুন বছর বরণের উৎসবে মেতেছে থাইল্যান্ড। এছাড়াও চীন, তাইওয়ান, হংকং সহ বিভিন্ন বিশ্বের আরও বেশ কয়েকটি দেশও জমকালো আয়োজনে 2026 সালকে বরণ করে নিয়েছে। এর মধ্যে তাইওয়ানের তাইপেতে থাকা আইকনিক টাওয়ারে 16,000 আতশবাজি ফুটিয়ে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে। এর আগে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়াও দেশে দেশে চলছে বর্ষবরণের চোখ ধাঁধানো আয়োজন। বিদায় নিল 2025 বছরের শেষ সূর্যাস্তের মধ্য দিয়ে দূর আকাশের বুকটা শেষবারের মতো রাঙিয়ে দিয়ে বিদায় নিল ঘটনাবহুল 2025। আর এই বিদায়ের দৃশ্য প্রত্যক্ষ করতে পর্যটন নগরী কক্সবাজার ও সমুদ্রকন্যা কুয়াকাটায় পর্যটকদের ভিড়। অপার্থিব মুগ্ধতায় যেন মোহিত হলেন সৌন্দর্য পিপাসীও দর্শনার্থীরা। কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন দেশি বিদেশি পর্যটক ও স্থানীয়রা। সূর্য ধীরে সমুদ্রের বুকে ডুবে যাওয়ার সময় অনেকেই হাত নেড়ে বিদায় জানান পুরনো বছরকে। নতুন বছরে পুরনো দিনের গ্লানি ও হতাশা মুছে গিয়ে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন, এমন প্রত্যাশাই ছিল সমবেত কণ্ঠে। তবে বর্ষবিদায় উপলক্ষে রাতে সমুদ্র সৈকত সহ কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন না করতে কঠোর বিধিনিষেধ জারি করেছে পুলিশ। এদিকে মৃদু শৈত্য প্রবাহ উপেক্ষা করে বুধবার দুপুর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমন ঘটে সমুদ্রকন্যা কুয়াকাটায়। বছরের শেষ সূর্য পশ্চিম প্রান্তে ঢলে পড়ার দৃশ্য মুগ্ধতায় ভাসেন আগত দর্শনার্থীরা। পরিবার, পরিজন, বন্ধুদের নিয়ে আসা পর্যটকদের কণ্ঠে ছিল নতুন ও ভালোর বার্তা। পুরনো বছরকে বিদায় জানাবার পরে এখন অপেক্ষা শুধু
নতুন বছরকে স্বাগত জানাবার, নতুন বছর পূর্ণতায় ভরে উঠবে এই আশায় এখন অধীর আগ্রহে অপেক্ষা অনন্ত সূর্যোদয়ের। বেগম খালেদা জিয়াকে বিদায়ী অভিবাদন জানাতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে থাকে লাখো মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষগুলোর কণ্ঠে ছিল আপসীর নেত্রীকে নিয়ে নানান অনুভূতি। এদিন জানাজার নির্দিষ্ট মঞ্চ সংসদ ভবন চত্বর পেরিয়ে লোকসমাগম ঘটে আশপাশের এলাকাগুলোতেও। জনতার মঞ্চে শেষবারের এই অভিবাদনের উপস্থিতি যেন স্মরণকালের সব রেকর্ড ছাড়িয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আগারগাঁও থেকে কারণ বাজার পর্যন্ত লাখ লাখ মানুষ এ জানাজায় অংশ নেয়। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রকামী আপসীন নেত্রীর জানাজায় উপস্থিত হওয়া মানুষগুলোর কণ্ঠে ছিল বিভিন্ন স্মৃতিচারণ। সবার চোখে দেখবেন অশ্রু জল, কেউ আত্মার ভিতর থেকে কাঁদছে, কেউ চোখে পানি বের করে কাঁদছে। সবাই আজকে আমার ব্যথিত। আমাদের নেত্রীর প্রতি আমাদের যে ভালোবাসা সেটা আসলে কাউকে দেখানোর না, কাউকে আসলে বোঝানোর মতো না। আমরা ওনাকে আসলেই ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। ওনাকে যত নির্যাতন করা হয়েছে, যত লোভ দেখানো হয়েছে, উনি কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি। এই কারণে দেখেন প্রত্যেকটা দলের নেতা কর্মী সবাই ওনাকে অত্যন্ত ভালোবাসে। স্বৈরাচার বিরোধী কোনো আন্দোলনে উনি আপোষ করেন নাই এবং উনাকে বারবার এই দেশ থেকে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু উনি বলেছেন যে না, আমি এদেশের মাটি এবং মানুষ ছেড়ে আমি চলে যাব না। আজকে সারা বাংলাদেশ তার জন্য কাঁদছে। আমরা মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, সকলকে দোয়া করতে বলবো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা ঢাকায় আসেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস, চীন, যুক্তরাষ্ট্র, কাতার, ইরান, থাইল্যান্ড, ব্রুনাই সহ 32 দেশ ও সংস্থার প্রতিনিধিরা। এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ও পাকিস্তানের স্পিকার আইয়াস সাদিক। ঢাকায় এসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। দেশের বিভিন্ন জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আত্মার মাগফিরাত কামনা করা হয় বিশেষ মোনাজাত। বাদ জোহর রাজশাহীর টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নেন শত শত মানুষ। বিকেলে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ খেলোয়াড় ও বিসিবি কর্মকর্তা কর্মচারীরা। বেগম জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বগুড়া জুড়ে। এছাড়া মৌলভীবাজার, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় গায়েবানা জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের রাষ্ট্রীয় শোকে বিভিন্ন জেলায় বন্ধ রাখা হয় দোকানপাট, বিপণী বিতান। দিনাজপুরের তৈয়বা ভিলায় আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত ও শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম, যেখানে শোক বার্তা লিখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের পার্টির যে চেয়ারম্যান ছিলেন, তিনি ক্লান্তি লগ্ন যখনই আমাদের বাংলাদেশে ছিল তখনই কিন্তু হাল ধরে আজকে এই পর্যন্ত আসছেন। হাজারো লোক এখানে উপস্থিত হয়েছে তাকে শুধু একটু শোক জানানোর জন্য। যেহেতু ঢাকায় যেতে পারিনি, সেই জন্য আমরা বোয়ালজার মাঠে সকলে মিলে তার ভালোবাসার প্রতি আগ্রহতা দিকে জানাজায় আমরা শরীক হয়েছি। আমরা গায়েবানা জানাজার মাধ্যমে দেশনেত্রীকে যেন আল্লাহ জান্নাত নসিব করে এই প্রত্যাশাই করি। খুলনা 3 আসনে জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে 3 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে আসনটির রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের। বুধবার বেলা 11টায় আসনটিতে জমা পড়া মোট 12টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা 3টি আবেদন বাতিল ঘোষণা করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন আরিফুর রহমান মিঠু, মোহাম্মদ আবুল হাসান সিদ্দিক এবং
আব্দুর রৌফ মোল্লা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের নিয়ম অনুযায়ী নির্বাচনী এলাকার 1% ভোটারের যে সমর্থন সূচক স্বাক্ষর জমা দিতে হয় তাতে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া প্রার্থীদের বিরুদ্ধে ব্যাংক ঋণ খেলাপের অভিযোগও প্রমাণিত হয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের প্রার্থিতা অযোগ্য বলে গণ্য করা হয়। ফলে বর্তমানে এই আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 9 জনে। তবে বিধি অনুযায়ী বাতিল হওয়া প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। উনি আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছেন। নাটোরে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে বিদ্যালয়গুলোতে বই সরবরাহ শুরু হয়েছে। বই উৎসব ঘিরে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে চলছে প্রস্তুতি। 2025 শিক্ষাবর্ষে আগেরবারের সংকট কাটিয়ে এবার প্রাথমিক স্তরের সব পাঠ্য বই সময় মতো পৌঁছে গেছে। নাটোর জেলায় সরকারি প্রাথমিক, প্রাক প্রাথমিক ও কেজি স্কুল সহ 1224টি বিদ্যালয়ের জন্য প্রায় 8 লাখ বইয়ের চাহিদা ছিল। প্রয়োজনীয় বই হাতে পাওয়ার পর চলছে বই উৎসবের আয়োজন। তবে ভিন্ন চিত্র মাধ্যমিক স্তরে। জেলায় 320টি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় 16 লাখ বই প্রয়োজন হলেও এখন পর্যন্ত এসছে মাত্র 6 থেকে 7 লাখ। কয়েকটি উপজেলায় সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনও না পৌঁছানোয় শিক্ষাবর্ষ শুরুর আগে বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানুয়ারির মধ্যে সব শ্রেণীর শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। হিমশীতল ঠান্ডা বাতাস, কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে সারা দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। এতে অসহায় হয়ে পড়েছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতিও কম। সকালে গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। চুয়াডাঙ্গায়ও সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা বাড়ে। একইভাবে ফেনী, দিনাজপুর সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। প্রচণ্ড শীত ছিল কয়েকদিন ধরে এবং গত পরশু কালকে আপনার ঝিরিঝিরি বৃষ্টি ছিল। মানুষের যে জবুথবু অবস্থা, এই অবস্থায় বিশেষ করে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণীর, এরা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। প্যাসেঞ্জার আসছে না, গাড়ি ঘোড়া খুব কষ্ট আসছে, মনে করেন যে ইনকাম পাতি খুব কম। আর এই শীতি রাস্তাতে আসা যায় না, কাজ করতে পারছি না শীতি। নতুন বছরের ঘণ্টা বাজার পর মুহূর্তেই নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। হাতে থাকবে পবিত্র কুরআন। 120 বছরের পুরনো পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে হবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান। তার কার্যালয় থেকে জানানো হয়েছে, কর্মজীবী শ্রেণীর কাছে নিজের প্রতিশ্রুতিবদ্ধতার প্রতিফলন ঘটাতে শপথ গ্রহণে ব্যতিক্রম স্থান বেছে নিয়েছেন ডেমোক্র্যাট এই নেতা। তাকে শপথ পড়াবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ও ট্রাম্পের ঘনিষ্ঠ লেটিশিয়া জেমস। তুলনামূলক ছোট পরিসরে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে তার পরিবার। বৃহস্পতিবার দিনের শেষ ভাগে আরও বড় আয়োজনে ফের শপথ নেবেন তিনি। দৃশ্যত 1 বছর আগেও মার্কিন রাজনীতিতে অচেনা মুখ মামদানি গেল নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তারা দেশ ও জনগণের প্রতি শুভেচ্ছা জানান। চীনা প্রেসিডেন্ট জানান, 2025 সালে চীন ও রাশিয়ার ব্যাপক কৌশলগত সমন্বয় অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির বছর ছিল। অংশীদারিত্বের এই সম্পর্ক 30 বছর পূর্ণ হবে নতুন বছরে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যয় জানান শি ও পুতিন। 2026 থেকে 2027 সালকে চীন রাশিয়া শিক্ষাবর্ষ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে শি জিনপিং। নতুন যুগে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অগ্রগতির লক্ষ্যে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও আদান প্রদান বজায় রাখার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। ইয়েমেনের মুকাল্লা বন্দরে সৌদি আরবের হামলার পর সানা থেকে সৈন্য প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
রিয়াদের অভিযোগ, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসিকে মদদ দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে মুকাল্লা বন্দরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির জন্য আরব আমিরাত অস্ত্রের চালান পাঠানোয় সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে জানান রিয়াদ সমর্থিত ইয়েমেনের রাষ্ট্রপতি পরিষদের প্রধান রাশাদ আল আলিমি। এছাড়া নতুন করে আরব আমিরাতের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তিও বাতিল করে ইয়েমেন। তবে রিয়াদের দাবি প্রত্যাখ্যান করে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র দপ্তর যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে তাদের মিশন বন্ধের ঘোষণা দেন। সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ ইয়েমেনে একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে সৌদি সমর্থিত সরকারি সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি। শিশুদের জন্য নির্মিত কন্টেন্টে গোপনীয়তা আইন লঙ্ঘনের নিষ্পত্তি করতে $10 মিলিয়ন জরিমানা দিতে সম্মত হয়েছে ডিজনি। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। মূলত ইউটিউবে আপলোড করা কয়েকটি শিশুতোষ ভিডিওতে সঠিকভাবে লেবেল করতে ব্যর্থ হয় ডিজনি। এর ফলে অভিভাবকদের সম্মতি ছাড়াই 13 বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য পায় বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলো। এর দায় স্বীকার করে সেপ্টেম্বরে ঘটনাটির সমঝোতার জন্য মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের দ্বারস্থ হয় মার্কিন বিনোদন জায়ান্টটি। এদিকে জরিমানা ছাড়াও নতুন করে শিশুদের তথ্য সুরক্ষা আইন সমুন্নত রেখে একটি প্রোগ্রাম তৈরিতেও রাজি হয়েছে ডিজনি। চট্টগ্রামে হচ্ছে না বিপিএল এর খেলা। নতুন সূচি অনুযায়ী সিলেট আর ঢাকায় হবে এবারের আসরের বাকি সব ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 5 জানুয়ারি থেকে চট্টগ্রামে এবারের বিপিএল এর খেলা শুরু হওয়ার কথা ছিল, আর 2 জানুয়ারি শেষ হওয়ার কথা সিলেট পর্বের খেলা। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে অনুষ্ঠেয় 30 ডিসেম্বরের ম্যাচ দুটি স্থগিত করে 4 জানুয়ারি আনা হয়। ফলে পরদিনই চট্টগ্রামে ম্যাচ আয়োজন করা নিয়ে জটিলতায় পড়ে বিসিবি। অন্যদিকে 23 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল এর ফাইনাল। তার 2 দিন পর টি-20 বিশ্বকাপ উপলক্ষে ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের। সে অনুযায়ী ফাইনাল ম্যাচ পেছাতে চান না আয়োজকরা। তাই সময় বাঁচাতে সিলেট আর ঢাকা পর্বেই শেষ হচ্ছে বিপিএল এর এবারের আসর। নতুন সূচি অনুযায়ী 12 জানুয়ারি পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হবে সিলেট পর্বের খেলা। এরপর ফাইনাল সহ বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শেরেবাংলা স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং 2003 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ড্যামিয়েন মার্টিন গুরুতর অসুস্থ হয়ে কৃত্রিম কোমায় রয়েছেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের ভাষ্য, জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানায় বক্সিং ডেতে ম্যানিনজাইটিসে আক্রান্ত হয়েছেন সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার ফলেই কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন ড্যামিয়েন মার্টিন। তার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই একে একে তার সাবেক সতীর্থরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করতে থাকেন। মস্তিষ্ক এবং মেরুদণ্ডের রোগ মেনিনজাইটিস প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। 1992 সাল থেকে 2006 পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটের অংশ ছিলেন মার্টিন। ক্যারিয়ারে 67 টেস্ট, 208 ওয়ানডে এবং 4 টি-20 খেলেছেন তিনি। 1999 ও 2003 বিশ্বকাপের পাশাপাশি মার্টিন জিতেছেন 2006 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী টি-20 বিশ্বকাপের জন্য রাশিদ খানের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন পেসার ফজল হক ফারুকি, মুজিবুর রহমান, গুলবাদিন নাইব ও নাভিন উল হক। ইনজুরির কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে খেলতে পারেননি ফারুকি, মুজিব ও গুলবাদিন নাইব। বিশ্বকাপের দলে আবারও ফিরলেন তারা। মুজিব ফেরায় রহস্য স্পিনার গাজানোফারের জায়গা হয়নি মূল দলে, তবে 3 সদস্যের রিজার্ভ দলে আছেন তিনি। মূল দলে রশিদ মুজিবরা ছাড়াও আছেন ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, নূর আহমেদ, সেদিকুল্লাহ আতোলারা। বিশ্বকাপের আগে জানুয়ারিতে আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে আফগানরা। সেই সিরিজেও থাকবে একই দল। 8 ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাধ্যমে টি-20 বিশ্বকাপে যাত্রা শুরু করবে। গেল আসরে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া আফগানিস্তান।
হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার রবার্তো কার্লোস। এরই মধ্যে এ কিংবদন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগে ছুটিতে দেশে যান কার্লোস। সেখানেই পায়ের একটি সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছে যান তিনি। পরবর্তীতে সাবেক ফুটবলারের পুরো শরীরের এমআরআই করা হলে তার হার্টের সমস্যা ধরা পড়ে। ক্যাথেটার বসাতে দ্রুতই তার অস্ত্রোপচার করা হয়েছে। কিছু জটিলতার কারণে অস্ত্রোপচার সম্পন্ন করতে 40 মিনিটের বদলে প্রায় 3 ঘন্টা সময় লাগে। তবে শেষ পর্যন্ত ভালোভাবেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন শঙ্কামুক্ত থাকলেও আগামী কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ব্রাজিলের হয়ে 2002 বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার। শেষ করছি এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।